আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমাদের বাংলাদেশে টক অফ দ্য টাউনের মতো অথবা টক অফ দ্য কান্ট্রি যেটাই বলি না কেন, একটা বার্নিং ইস্যু, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা নিয়ে কনফিউশন, তাদের পদবি নিয়ে কনফিউশন, তারা ইঞ্জিনিয়ার লিখবে সেটা নিয়ে কনফিউশন, এবং রীতিমতো স্টুডেন্ট কমিউনিটির মধ্যে একটা ভুল বোঝাবুঝি এবং একে অপরকে আক্রমণের মতো ঘটনা, ভার্বাল অ্যাবিউজের মতন ঘটনা ঘটছে, যেটা আসলে আমার এই বয়সে এসে আমার কাছে মনে হয়েছে যে এটা খুব সিম্পল জিনিসটা না বোঝার কারণেই আসলে এরকম হচ্ছে। সবাই ব্যাপারগুলো জানেন ধরে নিয়েও আমি একটু আসলে আবার একটু মনে করাই দিতে চাই, কারণ ইঞ্জিনিয়ারের অনেক রকম ফের চলে আসছে আসলে, তাই না? কেউ হয়তো পাবলিক ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছে, কেউ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে করছে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোর মধ্যেও আবার কাস্টের মতন, যে কারো অ্যাক্রেডিটেশন আছে, কোনো কোনো প্রাইভেট প্রতিষ্ঠানেরও আছে, যদিও কম সেটা, বাট আসলে এরকম হয়ে গেছে যে আসলে কাস্ট সিস্টেমের মতন হয়ে গেছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের অনেক আগে থেকেই ছিল এবং এখনো আছে। সো কে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটাকে নামের পাশে ইঞ্জিনিয়ার হিসেবে বসাবে, কে বসাবে না, কে কেন লিখছে, এগুলো নিয়ে আর্গুমেন্ট, এগুলো আসলে খুব কেমন যেন অস্বস্তিকরও দেখাচ্ছে। এবং রীতিমতো সেটা যেহেতু আইন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু স্টুডেন্টদের উপরে আসলে চড়াও হয়ে যাচ্ছে, এটা তো খুবই দুঃখজনক। আর আরো একটা ব্যাপার আসছে যে কে বেশি মেধাবী, কে আসলে মেধাবী না, এই ব্যাপারগুলো নিয়ে আসলে তর্কের কোনো ব্যাপার না, এটা বোঝার ব্যাপার। আমি এখানে বোর্ডে যদি একটা দাগ দেই এবং বলি যে এই দাগটাকে তুমি হাত দিয়ে মুছতে পারবে না, এটাকে মুছে ফেলতে পারবে না, কিন্তু এই দাগটাকে আমার ছোট করে দিতে হবে, হ্যাঁ, তো কি উপায় সেটা? আমি এটাকে স্পর্শ করতে পারবো না, কিন্তু এই দাগটা আমাকে ছোট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? পাশে যদি একটা এর চেয়ে বড় দাগ দিই, তখনই কিন্তু ওই দাগটাকে ছোট দেখাবে, তাই না? যা কোথাও দেখেছিলাম, আইডিয়াটা ভালো লাগছে, যে আমি আসলে কাউকে ছোট না করে নিজেকে আসলে বড় করতে পারি। হ্যাঁ, এখন হচ্ছে একটু যদি পিছনে চলে যাই, তাহলে সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এগুলো আসলে কি? আমরা সায়েন্স পড়ি, ক্লাস 9-10 গিয়ে আমরা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে ভাগ হয়ে যাই, সায়েন্স, আর্টস, কমার্স, এই যে গ্রুপগুলোতে ভাগ হয়ে যাচ্ছি। তার পাশাপাশি আমাদের ফ্যাকাল্টি, আমরা যখন পড়তাম তখন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টি ছিল, এবং বেশ কিছু পরে আমরা বের হয়ে আসার পরে এটা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি হলো। তাহলে আসলে আমরা কি, তাহলে টেকনোলজির চেয়ে ইঞ্জিনিয়ারিং যদি খারাপ হয়, তাহলে বা কম্পারেটিভলি ওইটা যদি কম জ্ঞানের প্রয়োজন হয়, তাহলে আমরা ওইদিকে কেন গিয়েছিলাম বা কেন যাচ্ছি বা কেন যাই, এই ব্যাপারগুলো একটু আসলে বুঝে নেওয়ার দরকার আছে। তা আমি যদি বলি সায়েন্স, এটা আসলে কি? আমরা এখন খুব বাইরের দেশেও দেখি স্টেম, জ্ঞান বিজ্ঞানের অনেক ধারা হয়ে গেছে, তার মধ্যে একটা হচ্ছে স্টেম কথাটা খুব আলোচিত, তাই না? একটা অ্যাক্রোনিম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স। তো প্রথমে যদি আমরা সায়েন্সের কথা বলি, সায়েন্স আসলে কি? অনেক, এটা কি নতুন চলে আসছে কিছু না, জ্ঞান বিজ্ঞানের একটা মানে জ্ঞানের, নলেজের একটা পূর্ণ ধারা হচ্ছে সায়েন্স। একসময় শুধু ফিলোসফি ছিল, এই কথাগুলো একটু লম্বা হয়ে যায় পেছনে গেলে, হ্যাঁ, তখন আমরা বলি যে জ্ঞান পুরোটাই আসলে একটা সিঙ্গেল ইউনিট, আমরা ভাগ করে করে পড়ি। এটা বিশ্বাস করলে আসলে আমাদের নিজেদের মধ্যে এই যে সুপিরিয়রিটি কমপ্লেক্সি বলি আর কারো কারো ইনফিরিয়রিটি কমপ্লেক্সি বলি, এটা কিন্তু আর কাজ করবে না। তাহলে সায়েন্স কি? ফিলোসফি থেকে অনেক এক সময় যখন মানুষ দর্শন পড়তো, জ্যোতির্বিদ্যা পড়তো, তারপরে হচ্ছে সাইকোলজি, মনোবিজ্ঞানের কিছু জিনিসপত্র পড়তো, সবকিছু একসাথে মেশানো ছিল, জ্ঞান বিজ্ঞানের রসায়ন ছিল, তো ওগুলো এই নামে ছিল না, বাট সবকিছুই ছিল। একটা সময় যখন জ্ঞানের পরিধি বেড়ে গেছে, মানুষকে দক্ষ হতে হলে
একটা জিনিস ভালো করে বুঝতে হলে, সামনে আরো এটাকে আগায় নিতে হলে ব্রাঞ্চ করে পড়তে হয়েছে, আমরা জানি। তো সায়েন্স আসলে কি? সায়েন্স হচ্ছে আমাদের ডে টু ডে লাইফে আমরা যা কিছু দেখি, এর ভেতরের কোনো একটা কিছু আমরা যদি সেটাকে প্রথমেই অবজার্ভ করতে পারি, কি ঘটছে, অবজারভেশন, পর্যবেক্ষণ, তারপরে সেটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি, পরীক্ষণ, এক্সপেরিমেন্ট। তারপরে সায়েন্সের ক্ষেত্রে আরো জরুরি একটা বিষয় হচ্ছে সেখানে রিপ্রোডিউসিবিলিটি থাকবে। একটা সায়েন্টিফিক যে কোনো কিছু, একটা হাইপোথিসিস বা একটা থিওরেম, সেটাকে আমরা আসলে কি বারবার বারবার ওই একই কন্ডিশনে যদি ফেলে দেই তাহলে সে একই রকম রেজাল্ট দেয়, মানে ওর একটা সেট অফ রেজাল্টস এর মধ্যে ওদের সিমিলারিটি থাকে। হ্যাঁ, তো সায়েন্স আসলে গভীরভাবে পর্যবেক্ষণ করা হয় প্রথমে কোনো জিনিসকে, আমাদের এই দৈনন্দিন জীবনের অথবা আমাদের মহাজাগতিক বিশ্বে কোনো কিছুকে খুব ভালো করে পর্যবেক্ষণ করলো, তারপরে একটা সার্টেন কন্ডিশনে সেখানে একটা পরীক্ষণ চালানো হলো, এবং বারবার বারবার যদি সেখান থেকে একই রেজাল্ট আমরা পেতে পারি, ওই সময় ওই হাইপোথিসিস এক সময় আসলে গ্র্যান্টেড একটা সায়েন্সের ফর্মে আমাদের কাছে চলে আসে। গেল। এবার টেকনোলজি আসলে কি? সায়েন্সের প্র্যাকটিক্যাল ফর্ম। এখানে হাইপোথিসিস ছিল, থিওরিটিক্যাল আমি যদি ধরে নিই, কিছুটা প্র্যাকটিক্যাল করে আমি একটা সেট অফ বিলিফ পেলাম, সেইটাকে আমি যখন টেকনোলজিতে আসি তখন আমি আমার ডে টু ডে লাইফে ওটাকে কাজে লাগাই, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নিয়ে আসলে এই টেকনোলজিটা কভার করে যায়। হ্যাঁ, কোন একটা কিছু আমি বানিয়েছি, সেটাকে ইউজ করব, সেটার রিপেয়ারিং দরকার হলে সেটা করবো আমাদের লাইফকে কমফোর্টেবল করার জন্য। সায়েন্সকে যখন আমরা ব্যবহার করি সেই পার্টটা আসলে চলে যায় টেকনোলজির ভেতরে। এখন ইঞ্জিনিয়ারিং এর কথা বলার আগে একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই, আমরা কিন্তু এখনো অনেক দেশের ডিগ্রির কনসিডারেশনে আমরা কিন্তু এখনো থার্ড ওয়ার্ল্ডের মধ্যে পড়ি। আমাদের দেশ থেকে একটা ডিগ্রিকে বাইরে কনসিডার করাতে গেলে মোটামুটি ঘাম ছুটে যাওয়ার মতন অবস্থা এখনো হয়। অনেকে স্কলারশিপ দেওয়ার সময় কনসিডার করে যে না, থার্ড ওয়ার্ল্ড থেকে পড়ে টড়ে আসছে, ওখানকার এক্সপিরিয়েন্সটা একটু এখনো আসলে নিচে করে দেখা হয়। সো ইঞ্জিনিয়ারিং এর পড়াটা কি তার মানে কোনো ইজি জিনিস কিনা, যে এটাকে যে কেউ পড়তে পারতো, আমি চাইলেও পড়তে পারতাম, অমুক চাইলেও পড়তে পারতো, অমুক চাইলে, নো, নেভার। এইবার আসলে ইঞ্জিনিয়ারিং হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আরো ইমপ্রুভড ভার্সন, যেখানে একটা ইনস্ট্রুমেন্ট, সেটা একটা হিউম্যান বডি, একটা বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি হয়, এখন আমাদের লাইফে খুবই ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন কারণে আমরা এখন খুব অসুস্থ হয়ে যাই, তাই না? আমাদের মেডিকেল কনসার্নটা অনেক বিগেস্ট কনসার্ন আমাদের লাইফে। তো এই একটা ইনস্ট্রুমেন্ট, সে কম্পিউটারাইজড, সে কম্পিউটার কন্ট্রোলড, সেখানে গিয়ে সে সফটওয়্যারের সাথে কিভাবে কম্পেটেবল হবে, তারপরে গিয়ে ওই ডিভাইসটা একটা মানুষের শরীরে ঠিক কতটুকু ইলেকট্রিসিটি দিয়ে সে সিগন্যালটাকে পিক আপ করবে। এখন সিটি স্ক্যান চলে আসছে, এমআরআই, এগুলো অনেক পুরনো হয়ে গেছে, এখন আরো হোল বডি একেবারে স্ক্যান করে 3D প্রিন্টিং এর মতো দেয়। তো এগুলো আমাদের লাইফে ঠিক কি পরিমাণ আমাদের লাইফকে সহজ করছে, আমাদের লাইফ স্প্যান বাড়িয়ে দিয়েছে। তো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আসলে টেকনোলজির সাথে ইঞ্জিনিয়ারিং এর পার্থক্য হচ্ছে ডিজাইনিংটা আসলে ইঞ্জিনিয়াররা করে। এখানে তুমি খালি ভাবছো যে সে পড়েই যাচ্ছে, সে ক্যালকুলেশন করে যাচ্ছে, নো, সে প্রত্যেকটা ইকুয়েশন, প্রত্যেকটা প্যারামিটারকে ফাইন টিউনিং করতে পারে। হ্যাঁ, সে তুমি ঠিক যেমন ভাবে তোমার ইন্ডাস্ট্রিতে তোমার একটা জিনিসকে বসাতে চাও, তোমার চাহিদার মতো সে আসলে কাস্টমাইজ করে দিতে পারে একজন ইঞ্জিনিয়ার। আর টেকনোলজিস্ট অবশ্যই ইন্ডাস্ট্রিতে সায়েন্সের যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, সেটার জন্য আমাদের অনেক টেকনোলজিস্টের দরকার হবে। তাহলে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং। আর ম্যাথমেটিক্স তো আমরা জানি যে আমি ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, বায়োলজি পড়ি, আসলে আমি ম্যাথ যদি ক্লিয়ার করে না বুঝি আমি কখনোই এগুলো পড়তে পারবো না, তাই না? তো যে জিনিসটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কেউ একটা কঠিন ম্যাথ দিয়ে, ক্যালকুলাস দিয়ে বললো যে তুমি এটা করে দেখাও, মানে ল্যাঙ্গুয়েজটা করে দেখাও ছিল না, এটা আসলে কি বলবো, আমরা বাংলা গ্রামারে পড়তাম না, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, তো এটা আসলে সম্মানজনক জায়গায় থাকতেছে না। আমি ওগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি আমরা আসলে ব্যাপারগুলো বুঝি কি না, আমরা আসলে বুঝি কিনা যে সায়েন্স কি, টেকনোলজি কি,
ইঞ্জিনিয়ারিং কি। এখন আমরা থার্ড ওয়ার্ল্ডে আছি সেটা ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টস গুলো আমাদের এখানে খুব বেশি প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন করার স্কোপ নাই। কিন্তু ওই বাচ্চাটা যখন ভর্তি হয়েছে, অবশ্যই আমাদের মধ্যে সবচেয়ে সেরা বাচ্চাটা ওখানে গিয়ে সারা জীবন কষ্ট করে কনসিস্টেন্টলি ভালো করে ওইখানে রিচ করেছে, তাকে আমি কখনোই ছোট করতে পারবো না। এইবার যে পলিসি মেকাররা আসলে যে নিয়মগুলো বানায়, সেগুলো আসলে পলিসি মেকাররা যে রুলস গুলো দিয়ে রাখে, কয়টা সিট কে কোথায় অ্যাপ্লাই করবে, এগুলো আসলে কখনোই একটা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট কিংবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পলিটেকনিকের স্টুডেন্ট সে কিন্তু বানায় নাই। তো আমরা কনফ্রন্টে কেন মুখোমুখি বসে আছি? ভাই, আমরা যে কোনো কিছু তুলে ধরবো, খুব সুন্দর করে তুলে ধরবো যে এই প্রবলেম এক্সিস্ট করছে। অবশ্যই এখন ইঞ্জিনিয়াররা বাংলাদেশে থাকতে চাইলে তুমি যে কাজ করেছো, তুমি তোমার ফিল্ড, তোমার জ্ঞানকে কাজে লাগাতে চাইবে। কিন্তু আমি অনেক আগেই বলেছি, বাংলাদেশে আসলে কাজে লাগানোর মতো যে হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ে আসছে, আনফর্চুনেটলি সে ব্যাংকে চাকরি করছে, এরকম অনেক আছে। ডাক্তাররা অ্যাডমিনে চলে যাচ্ছে। এটা আমাদের বুঝতে হবে কেন যায়। আসলে সে যে কষ্ট করছে, সে যে মেধাবী, সে যদি মেডিকেলে যায়, মেডিকেল অফিসার বা এমও হিসেবে সে আসলে যে ফ্যাসিলিটি পাবে, তার আসলে ক্যালিবার আছে আরো অনেক ভালো ফ্যাসিলিটি নিয়ে অ্যাডমিনকে আসলে সার্ভিস দেওয়ার। এখন তুমি বলতেছো যে হ্যাঁ ট্যাক্সের টাকা দিয়ে পড়ছে, কেন করছে না? আমরা খুব ভালো করে জানি যে কেন পড়ছে না। একটা ফ্যাসিলিটি, তারপরে হচ্ছে ক্যাডারদের ভেতরে সুযোগ সুবিধার তারতম্য। কিন্তু তাই বলে কোনো সাবজেক্ট ছোট ছিল, টিচিং এ যে গিয়েছে তার জ্ঞান কম ছিল, এরকম ঠিক না। তো আমার মনে হয় আমরা বুঝতে পারবো যে আমাদের অপোনেন্ট আসলে কে। বুয়েটে পাশ করা ওই ছাত্রটা বা বুয়েটের কেউ যদি খুব বদ্ধত করে বলে, আমি বুঝতে পারছি ওরা অনেক ছোট, ওরা ইমোশনাল, বলছি বুয়েট বানান কর, আমি পার্সোনাল অ্যাটাক করলাম না, আবার হয়তো বা অ্যাটাকও করে ফেললাম, আমি ওটা বলছি না। ওভাবেও আসলে সে তার ক্ষোভ প্রকাশ করার চেষ্টা করতেছে। তারপরে এই যে আমি যখন আমার কথাটা জানাতে যাচ্ছি, তখন যে আমি আক্রান্ত হলাম, তাই না? আমার ল এনফোর্সমেন্ট করা করলো। আসলে এগুলোর কথা বলতে গেলে কেউ বলবে হ্যাঁ ওরা তো ঠিকই করছে, যে কেউ যে কোনো জায়গায় দাঁড়ায় গেলে আসলে ভেরিফাই কি করা যায়, এটা কে আসছে, কি উদ্দেশ্য নিয়ে আসছে, মেরে দেওয়া ঠিক ছিল। সব কথাই দুই পাশ থেকে দুই রকম আসবে, হ্যাঁ। কিন্তু আমি যেটা বলতে চেয়েছি যে তোমার ভয়েস আর তোমার পয়েন্ট স্ট্রং থাকলে তুমি প্রধান উপদেষ্টার কাছেও তোমার মেসেজ পৌঁছে দিতে পারবে। প্রধান উপদেষ্টার কাছেও সম্ভব। আমাদের স্ট্রং কমিউনিটি আছে, হ্যাঁ। আমরা কি বলতে চাচ্ছি, আমাদের কি চাওয়া, কোথায় অসঙ্গতি আমরা জানাতে পারি। আর পলিটেকনিক গুলো থেকে পাশ করা, আমি তো ক্যাটাগরির কথা বলবোই না। ইঞ্জিনিয়ারিং এ যেমন বললাম কত ধরনের প্রতিষ্ঠান আছে, হ্যাঁ। আমাদের ইসলামিক ইউনিভার্সিটি থেকেও আমরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাচ্ছি। তারপরে বিভিন্ন বিআইটি যেগুলো ছিল, এখন বুয়েট, রুয়েট, এই যে গাজীপুরের ওইটা, তাই না? তো এগুলো সবগুলো থেকেও তো ইঞ্জিনিয়ার বের হয়। তো আমরা যখন সবাই একই ডিগ্রি নিয়ে একই পজিশনে কম্পিট করি, তখন আসলে সেই মেধাবীটাই আগায় যাবে, যে ভালো করে পড়ছে, যে ওই প্রশ্নে খুব ভালো কাভারেজ দিয়ে আসছে, তাই না? কিছু বলার না। এখানে কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও যদি কোনোভাবে ওই জ্ঞানটা অ্যাকিউয়ার করে পরীক্ষা দেয়, দিতে পারে, কিন্তু সে আসবে কি আসবে না, আমার মনে হয় আমার যদি ওইটার মধ্যে ভালো দখল থাকে, তাহলে কে পরীক্ষা দিতে আসলো, কে আসলো না, এটা আসলে আমার খুব বিগেস্ট কনসার্ন হওয়ার কথা না। ও যদি 1% সিট তোমার নিয়ে নেয়, নিল, কিন্তু মূল ব্যাপারটা যেখানে দাঁড়িয়ে যায়, আসলে আমরা ইঞ্জিনিয়ারিং এ এই যে এতগুলো ডিপার্টমেন্ট, আমি এখন ঠিক দেখিনি বুয়েটে এখন কতগুলো ডিপার্টমেন্ট আছে। এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি মাঝে মাঝে ডিপার্টমেন্ট খোলা হয়, কেউ আবার ডিপার্টমেন্ট বন্ধ করে, কেউ আবার ডিপার্টমেন্টে ক্লাস সাইজ কতজন স্টুডেন্ট সেটাকে কন্ট্রোল করে। এই ব্যাপারগুলো খুবই জরুরি। কয়টা স্টুডেন্ট ভর্তি হচ্ছে, এই আমার গ্রাজুয়েট গুলো কই যাবে। এবং প্রথম থেকে আমি বাইরের একটা 2 দিন আগে বা 1 দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যে ওরা একটা সাবজেক্টে যে স্টুডেন্টদেরকে পড়ায়, তাদেরকে একেবারে তাদের ফার্স্ট সেমিস্টার থেকেই ওদের পার্ট হিসেবে, কারিকুলামের পার্ট হিসেবে ভিজিটে নিয়ে যায় সিমিলার টাইপের ইন্ডাস্ট্রিতে। তার মানে ইঞ্জিনিয়ার খালি পড়ে থেকে ওদের দেশে বসে থাকা লাগে না, ওদের দেশে যে যেটা পড়ে সে সেটা ইউজ করতে পারে। আমি ওখানে দেখেছিলাম একটা প্যাকেজিং টাইপের রোবোটিক্সের একটা পার্ট দিয়ে প্যাকেজিং সিস্টেমটাকে ডেভেলপ করতেছে, কিভাবে কি যাবে। এবং আমাদের দেশে ইন্ডাস্ট্রি খুব কম, যেগুলো গড়ে উঠেছে এগুলো আর আসলে বাইরে থেকে কেউ ভিজিট করে এসে ওইটা দেখে ইনস্টল করে। এক সময় হয়তো হবে, বাট এখনো
এই যে আমাদের সুপ্রিম নলেজ যারা প্র্যাকটিস করে তারা এখনো আমাদের দেশে আসলে ওইরকম জায়গা হয়নি। হ্যাঁ, বাট আমাদের দেশ থেকে আমি মানে টেকনোলজি যারা পড়ছে পলিটেকনিক থেকে বা ইঞ্জিনিয়ারিং তাদের কথা বলবো না, আমি অনেককে চিনি যারা ন্যাশনাল ইউনিভার্সিটি, আমরা এটাকে বলতেই চাই না যে ওরা ভালো। হ্যাঁ, আমার কলিগ ছিলেন এবং তারা আমাদের সাথে পড়াশোনা করেছে সহপাঠী, তারা অনেক ভালো ইন্টেলে চাকরি করছে খুব চমৎকার ভাবে। সো আমি যদি আসলে ভিশনারি, আমার ভিশন ঠিক থাকে, তাহলে আমি যেখানে যাই সেখানেই যেতে পারি। হ্যাঁ, সেখানেই যাওয়া সম্ভব। তবে এটা একটা ফ্যাক্ট যে আমাদের দেশে আসলে ফাইন্যান্সিয়ালি যারা খুব এইবল তারাই যে সবসময়, তুমি গ্রাজুয়েশন করলা 4 বছর অফিসিয়ালি থাকলেও এটা তোমার 5-6 বছর লেগে গেল, এরপরে গিয়ে আবার তুমি জিম্যাট জিআরই এগুলো প্র্যাকটিস করলে এটা একটা প্রসেসিং ফি আছে, তারপরে গিয়ে তুমি ধৈর্য ধরে আবার বাইরে গেলা। তো এটা আসলে অনেক ফ্যামিলির এই ইকোনমিক সাপোর্টটা দেওয়া সম্ভব হয় না, এটা রিয়ালিটি। সেই জন্যই হয়তোবা আমার কাছে সার্ভে নাই, সেই জন্যই হয়তোবা অনেকে, কারণ এত তোমার সার্টিফিকেট চলে আসার পরেও তখন তুমি দেশেই কোথাও আসলে থাকতে চাইবে। তো অন্যরা এমনিতে সব মার্কেটই আসলে খুব কম্পিটিটিভ, আমরা সবাই জানি, তাই না? মাসে একটা কাজের লোকও আসলে আমরা এখন পাই না, গার্মেন্টস হয়ে গেছে, ওরা সবাই ওখানে চলে যায়। তো জব মার্কেটটা যেন কেমন আনস্টেবল মতন হয়ে আছে। বাট চাহিদা বেড়েছে, যোগ্য একটা বুয়েটে একটা ডিপার্টমেন্টে ধরে নিলাম 30টা সিট ছিল, তো 1 থেকে 30 চোখ বন্ধ করে আমরা সবাই বলতে পারি যে ওই বাচ্চাগুলো সবাই মেধাবী, তাই না? কিন্তু কোন এমন পোস্ট সার্কুলার হবে যেখানে আসলে 30 জনকেই বডিলি আমরা সেই পদের জন্য দিতে পারবো? এতগুলো পদ তো নেই, তাই না? আসলে আমরা আর্গিউ করে আমরা আসলে খুব বেশি কিছু পাবো না। বাচ্চা যখন প্রথমেই আসে, অভিভাবক সহ বাচ্চার মধ্যে যদি এই সেন্সটা ক্রিয়েট করে যে আমি সবচেয়ে ভালো জায়গায় পড়তেছি, আমার জন্য কিন্তু অপরচুনিটিটা আমার দেশের যে আমার দেশের বাইরে বেশি রয়ে গেছে। হ্যাঁ, এগুলো বুঝতে হবে। আমাদের ইন্ডাস্ট্রি কয়টা আছে, তাই না? প্রাণ আরএফএল আছে ওইদিকে, তারপরে বিআরবি আছে, এরকম কিছু ওয়ালটন আছে। তো আমাদের যেই পরিমাণ গ্রাজুয়েট ঢাকা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো, পলিটেকনিক গুলো থেকে আমরা ঝাঁকে ঝাঁকে, আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে, বাট আমরা যে এত গ্রাজুয়েট পাচ্ছি, সবাই খারাপ তা না, সবাই খুব ফাইনেস্ট কোয়ালিটির ভালো তা না, বাট আসলে তুমি কাজ চালিয়ে নেওয়ার মতন তো পেয়েই যাবা, কিন্তু এরা আমরা অ্যাকোমোডেট করাবো কোথায়? তো এটা একটা ফ্যাক্ট। তো আমার মনে হয় আমরা, আর এই যে বুয়েটের বাচ্চাটার গায়ে হাত দেওয়া হলো, তারপরে হচ্ছে অপারেশন হয়ে গেল, স্পেসিফিক বলতে পারবো না, আসলে র্যান্ডম আসছে। আর আমারও গত 7 দিনে আমার সিনিয়র সিটিজেনের মধ্যে আমার আত্মীয় প্রায় না, আমার 4 জন আত্মীয় আসলে আমি হারিয়েছি। এবং লাস্ট গত রাত 12:30টার সময় আমি আমার মাওইকে হারিয়েছি। তো আসলে ওভারঅল দেশের অবস্থা খুব খারাপ। কথা বললে অনেক কিছু নিয়েই বলা যায়, কিন্তু আমার মনে হয় আমাদের যে জিনিসগুলো আমাদেরকে অস্থিরতা দিচ্ছে সেগুলোই আমরা সবার সাথে শেয়ার করছি। আমরা এই যে শুধু বুয়েটের বাচ্চাটা মাইর খাইছে তা না, এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকদিন ধরে দেখতেছি। কারিকুলামের কোন অসঙ্গতি বাচ্চারা তুলে ধরে, প্রত্যেকটা ইনস্টিটিউশনে যদি তাদের কথা শোনার একটা জায়গা থাকতো এবং ওখানকার দায়িত্বপ্রাপ্তরা, স্টুডেন্ট অ্যাডভাইজার হোক যেই হোক, সে যদি আবার পরবর্তীতে ইউজিসিতে নিয়ে তুলে ধরতো, তাহলে আমার মনে হয় এই যে বাচ্চাদের বের হয়ে যাওয়া, একটা সময় ছিল আন্দোলন করে গায়ে জোরে 2-4টা মরার পরেই সবকিছু আদায় করতে হতো। আমার কথা হচ্ছে এখনো কি আমরা সেই পথেই যাব? সবকিছু কি অনেক চেঞ্জ হয়ে যায়নি পৃথিবীটা? অবশ্যই হয়েছে। তো আমরা এখন এমন একটা পর্যায়ে দাঁড়াইছি যে আমরা এখন অভিভাবক হয়ে গেছি। সো বাচ্চারা একটা জিনিসকে যেই চোখে দেখে আমাদেরকে ওই জিনিসটা আসলে ওইভাবে ভাবায় না, আমরা একটু অন্যরকম করে দেখি। তো সবকিছুর সমাধান সুন্দরভাবে হয়ে যায় এবং আমরাও বাচ্চাকে ভর্তি করার সময়, উৎসাহ দেওয়ার সময় তাকেও বোঝাতে চেষ্টা করি, নিজেরাও বুঝি, এবং আমাদের যাদের পলিসি মেকাররা আছে, নীতি নির্ধারকরা আছে, তারাও খুব সুন্দর করে একটা সঙ্গতিপূর্ণ কিছু অ্যাডজাস্ট করুক পদ পদবীর সংখ্যায়। তবে আমি যেটুকু বুঝি, আমাদের মতো একটা থার্ড ওয়ার্ল্ডে আমাদের এত গ্রাজুয়েট আসলেই অ্যাকোমোডেট কিভাবে হবে, আই ডোন্ট নো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।